নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। যতদিন বেঁচে থাকবেন ততদিন আসামের নাবালিকা মেয়েদের বিয়ে করতে দেবেন না, হুমকি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ওয়াজ মেহফিলে ইসলামিক পণ্ডিতের কর্মকাণ্ড নিয়ে আয়োজক কমিটির তীব্র প্রতিক্রিয়া। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ বরাকের মুসলিম মুহুরীদের। সোনাই বিজেপি নেতার গুন্ডাগিরি, ভাড়াটে নেওয়া দোকান জবরদখলের অপচেষ্টা। অভিন্ন দেওয়ানি আইন হিন্দু মুসলমানদের ক্ষতি করবে, বললেন মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুরী। এবারে সংবাদ বিস্তারিত। যতদিন বেঁচে থাকবেন ততদিন আসামে নাবালিকা মেয়েদের বিয়ে করতে দেবেন না। সোমবার অসম বিধানসভা অধিবেশনে এই হুমকি দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কংগ্রেসীরা কথা শোনেন, যতদিন হিমন্ত বিশ্ব শর্মা বেঁচে থাকবেন ততদিন আমি আসামে নাবালিকা মেয়েদের বিয়ে করতে দেব না। মুসলিম সমাজের কন্যাদের ধ্বংস করার জন্য আপনারা যে দোকান খুলেছেন তা বন্ধ না করলে আমরা শান্তিতে বসবো না। আরে অলপ বাচ্চাৰ কাৰণে ভাবক, ৫-৬ বছৰৰ ছোৱালীৰ বিয়া এখন অসমত মই কৰিব নিদিও। আপোনালোকে যি কৰক, आप लोग सुन लीजिए, असम में चाइल्ड मैरिज नहीं होने दूंगा जब तक मैं जिंदा हूं। हम होने नहीं दूंगा जब तक हिमंत बिश्व शर्मा जिंदा है, तब तक असम में चाइल्ड मैरिज আপোনালোকে বহক। आप सुन लीजिए, আপোনালোকে বহকচোন আগতে, আপোনালোকে বহক। আপোনালোকে কৈয়ে আছে দেখোন, মইতো আপত্তি কৰা নাই। আপোনালোকে কৈ থাকক একেবাৰতে দুজনে। আৰু পইণ্ট ব্লেংক শুনি লওক, মুছলমান সমাজৰ বাচ্চা ল'ৰা ছোৱালীক লৈ আপোনালোকক বিজনেছ কৰিব দিয়া নহ'ব। এইটো আপোনালোকে বুজি লওক, আপোনালোকে বুজি লওক। আৰু আপোনালোকক मैं आप लोगों को पॉलिटिकली चैलेंज करना चाहता हूं। 2026 सन का पहले मैं ये दुकान बंद कर दूंगा, बंद कर दूंगा। সামাজিক মাধ্যমে ইসলামিক পণ্ডিতের কুরুচিকর মন্তব্যের ভিডিও ভাইরালকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাইরাল পণ্ডিতের নাম হযরত মৌলানা নজরুল ইসলাম। 14 ফেব্রুয়ারি কাছাড় জেলার লক্ষ্মীপুর জিরিঘাটে আয়োজিত বার্ষিক ওয়াজ মেহফিলের মুখ্য অতিথি ছিলেন ওই ইসলামিক পণ্ডিত হযরত মৌলানা নজরুল ইসলাম। তিনি তার নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা দেরি করে এসেছিলেন। শুধু তাই নয়, দেরিতে এসেও প্রস্রাবের অজুহাত দেখিয়ে পালিয়েছিলেন তিনি। ফলে উপস্থিত দর্শক শ্রোতাদের জবাবদিহির সম্মুখীন হতে হয়েছিল আয়োজক কমিটির বলে অভিযোগ জানিয়েছেন তারা। মৌলানার এই কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন কমিটির কর্মকর্তারা। সেখান থেকে পালিয়ে আরও কাঠাগালে অনুষ্ঠিত এক ওয়াজ মেহফিলে অংশ নিয়ে মৌলানা নজরুল ইসলাম যে মন্তব্য করেন তাতে লজ্জান্বিত হয়ে পড়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা। দুগাবাজি করিয়া গেছেন, আপনারা এটা সব বুঝবা, দেশবাসী আলিম সমাজে বুঝবা, এটা দুগাবাজি করিয়া গেছেন। আমরা প্যান্ডেলের কতটুকু ক্ষতি হয়েছে সীমা ছাড়া সব মানুষ ভরে উঠিয়া গেছেন গিয়া। হ্যাঁ, বুঝলি, সামাল দেওয়া জানা প্যান্ডেলের ভিতরে মানুষ তাই দুগাবাজি করি যাওয়া ফের সব করে যাইয়ার হইয়া তাই বাগিয়া গিয়া এখন হলো আরো কোন ওয়াইজও গিয়া বইয়া গিয়া হলো আরো নানানটা মাটিতরা গিয়া। এটা তো আমরা মনে খুব খারাপ লাগছে, খুব দুঃখ লাগে। আপনারা এটা দেখবা, আমরা এটা খারাপ করলাম না ভালো করলাম না, তাই কিতা করলাম একজন আলিম হইয়া তাই আপনার এইসব ব্যবহার যেটা করছেন না, এটা আমরা সহ্য আইছে না। এটা অন্য কোনো জায়গা হইলে তো তাই মাই খাইলা অনেক। সব মানুষের সময়ের গুরুত্ব দেওয়াটা দরকার। তাই কিন্তু আলিম হইয়া যে তাই টাইম মতো না ইয়া যে এই যে মিথ্যা কথা করতে হয়, একজন আলিম হিসাবে আমি এটা কোয়া আমার বিশেষ দুঃখ লাগে। কারণ আলিম হইল গিয়ে একটা সমাজের মেরুদণ্ড। কিন্তু সময়ের কথা এটা বিশ্বাস করে কইছেন, সময়ের দাম তো তাই 1 ঘন্টা যে লেট করে আইছেন, এইটা আমরা দর্শকের কাছে বিচার চাই।
কথা হইল আমরা আলিমের কাছ থেকে শিখতাম, আর তাই যদি এরকম মিথ্যা কথা কই তাহলে আমরা কিতা আলিমকলোর কাছ থেকে শিখবো। গতিকে বাই হল আজকে আমরা এই প্রেস মিটার মূল উদ্দেশ্য হইল এইরকম আলিম থেকে আমরা কিতা পাইমু, এটা আপনারা বিচার করবা। আসসালামু আলাইকুম। গত 23 ফেব্রুয়ারি মন্ত্রিসভার অধিবেশনে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রি অ্যাক্ট 1935 এর খারিজ করার ঘোষণা দিয়েছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই নির্দেশ নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে মুসলিম মুহুরিদের মধ্যে। গোটা ভারতবর্ষে এই আইন প্রযোজ্য থাকলেও শুধু আসামে লঘু হওয়া এই নির্দেশ মেনে নিতে পারছেন না মুহুরিরা। ফলে কাছাড় মুসলিম মুহুরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই নির্দেশ পুনর্বহাল করার জন্য আবেদন দাবি জানিয়েছেন। জানাই আমি আমার সাংবাদিক ভাইদেরকে এবং আমাদের আসামের বিজেপি গভর্নমেন্টকে, যেহেতু যেগুলা কাজ করে যাচ্ছে আমরা সেই কাজে সন্তুষ্ট, কিন্তু কোনো কাজ দেখা যাচ্ছে যে আমাদের মাদ্রাসা বিলুপ্তি করেছে, সেন্ট্রাল অ্যাক্ট বিলুপ্তি করেছে, সেটার ক্ষেত্রে আমরা কোনো বাধা আপত্তি করি নাই। কেন সেটা আসাম গভর্নমেন্ট চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য ওনার বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য উনি বন্ধ করে দিয়েছেন। আমরা কোনো আপত্তি জানাইনি, নিন্দা করিনি। কিন্তু বর্তমানে আমাদের যে 1935-এর যে অ্যাক্ট আছে বিবাহ, মুসলিম বিবাহ যেটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টটা বন্ধ করা আমরা অত্যন্ত দুঃখিত। এবং আমাদের যে 94 জন কাজী আছে সেদেরকে সেই কাজ থেকে বিরতি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বন্ধ করে যাচ্ছে। সেই জন্য আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি যে ওদেরকে পুনরায় বহাল করা হোক এবং যারা এই কুকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং পুনর্বিবেচনা করে সেই পদটি যেন বহাল থাকে। সেই জন্য আমরা আসাম সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জোরালো দাবি জানাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী যেগুলো কাজ করে যাচ্ছেন সেটাতে আমরা সন্তুষ্ট, আমরা কোনোদিন বিক্ষোভ হইনি। আজকে কিন্তু 1935-এ বিলুপ্ত করার কারণে আমরা অনেক দুঃখিত হয়েছি। সেই জন্য আমরা বারবার আবদার জানাচ্ছি উনি যেন আমাদের কথাগুলোকে সংগ্রহ করেন এবং পুনর্বিবেচনায় নিয়ে যান। সোনাই বিজেপি নেতার গুন্ডাগিরি, দোকান গৃহ ভাড়া নিয়ে সময়মতো ভাড়া প্রদান না করে জবরদখলের অপচেষ্টা চালায়। তিনি অন্য কেউ নন, সোনাই মণ্ডল যুব মোর্চার সভাপতি রিঙ্কু দাস। দোকান মালিক বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি রথীশ দাস। উল্লেখ্য, দোকান মালিক রথীশ কুমার দাস থেকে তথাকথিত বিজেপি নেতা রিঙ্কু দাস দোকান ভাড়া নিয়ে দীর্ঘ 2 বছর ফাস্ট ফুডের ব্যবসা চালিয়ে এবার দোকানটি নিজের দখলে নেওয়ার অপচেষ্টা চালায়। এমনকি দোকানের পাশে থাকা খালি জায়গাটিও জবরদখলের অপচেষ্টা চালায় তথাকথিত বিজেপি নেতা রিঙ্কু দাস। তবে এ নিয়ে চরম ক্ষোভ ব্যক্ত করে দোকান মালিক রথীশ দাস সংবাদ মাধ্যমের সামনে বলেন, তার পাট্টাকৃত জমিতে এ ধরনের জবরদখলের অপচেষ্টা কোনো অবস্থায় মেনে নেবেন না। শীঘ্রই আইনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। এখন ডিস্ট্রিক্ট সেবা প্রমুখ, আমি সেবা প্রমুখ বিশ্ব হিন্দু পরিষদের। এখানে শনি মন্দির আমি দান করছি। শনি মন্দির পরে যেগুলো দোকান হয়েছে এটা আমার দোকান, এটা 2 রুম আমার দোকান। আজকে তারে দোকান দেওয়ার আজকে দীর্ঘ তোমার 15 মাস হয়ে গেছে। 15 মাস হয়ে গেছে, এখন 8 মাস তো বাড়া দেন না, আর মোমো করে 8 মাস পরে গিয়া হে শুরু করছে, মানে এখানে শুরু করছে ভাইজাল, মানে এটা বললে হে তার দোকানও কিনার ঘর বানাইতো। তার লগে আমার এগ্রিমেন্ট আছে, আপনারা এগ্রিমেন্ট আমি দিব, এগ্রিমেন্ট আছে আমার। এগ্রিমেন্ট থাকা সত্ত্বে হে বেআইনি কাজ করে। হে হলো তোমার যুব মোর্চার প্রেসিডেন্ট, হে পিঙ্কু দাস, তুলাগাম 2য় খণ্ড। আর এখন হে সমাজ বিরোধী কাজ করে। এটা আমি কিছু বুঝতে পারি না। হে বিজেপির কিতা কাজ করবো এই ধরনের যদি কাজ করে থাকে সমাজে কিতা কাজ করবো। সামনে ইলেকশন, এমপি ইলেকশন আইছে, এমপি ইলেকশন সামনে 19 এপ্রিল বোধ এমপি ইলেকশন ডিক্লারেশন হয়ে যাচ্ছে। কিন্তু এই কিতা কাজ করবো সমাজের? এই ধরনের ব্যক্তি থাকলে সমাজের কোনো উন্নতি হইতো না, প্লাস তোমার বিজেপির লস হইব। এই ধরনের ব্যক্তি সমাজের কোনো উন্নতি হইতো না। তো সমাজের বিজেপির প্রতি গুরুত্ব যায়। বিজেপির আমি বড় 2 জন নেতার লগে কথাবার্তা করছি, তারা ওটা কইছে এটা তার পার্সোনাল ম্যাটার বলে। এটা তারা কইছে আমি এটার এই ব্যাপারে আমরা মাইতে পারতাম না। তারা সুন্দর কথা কইছে, এর লাগে তারা মানে এটা ব্যাপারে তারা জড়িত নাই। কিন্তু এইটা পার্সোনাল ব্যাপারটা লইয়া হে জিনিসটা অত চিন্তা করে। তারে আমি নিজের বলি দিয়েছিলাম, দোকানটা ভাড়া দিয়েছিলাম তারে আমি। দোকান ভাড়া দেওয়ার পরে 8 মাস তনে ভাড়া দেন না, কারণ তার সিকিউরিটি তনে কাটি দিত। তার যেটা সিকিউরিটি দিল 50,000 টাকা, ওটা তনে কাটি যেত। আর এখন 8 মাস পরে এখন শুরু করতে ইয়া তোমার ওখানে দখল লওয়া শুরু করে দিয়েছে আমার জায়গা। হ্যাঁ, এটা পাট্টালেন আছে আর কাটল্যান্ডও আছে, মিক্স আছে।
পাট্টা লাইন হাত লাইন দুটা মিটতে পাট্টা লাইন 3 ফুট রাখলে তো আমার অধিকার, এটা গাওয়ালার অধিকার তো নাই। আপনি এটা মানে কত বছর থেকে এখানে? এটা আমি 2000 এ জমি লইছি, আমার খরিদা সত্য। শনি মন্দিরও আমি দিছি, শনি মন্দির আমি ডোনেট করছি, আমার নামে শনি মন্দিরও আছে ডোনেট করছি হিসাবে। আর ও দিনে ইয়ে করে রাখি, কতদিন তো এটা চাল করে রাখি, আমি তো দোতাম আইনের আশ্রয় নিছি না, এখন আমি আইনের আশ্রয় নিমু। আগে আমার কথা আগে মানুষে জানুক, মিডিয়া জানুক মানে হে কোন ধরনের ব্যক্তি। আর এটা তো কালকে কইছি বন্ধ করা লাগে, বন্ধ করতে না, আমার ইয়ে করিয়া এটা ডিনাই করিয়া এই আবার ফিলার দেওয়া শুরু করতে। রাম মন্দির নির্মাণ সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিষয়ক 370 ধারা প্রত্যাহারের পর এবার ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথে হাঁটতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু অভিন্ন দেওয়ানি বিধির কড়া ভাষায় সমালোচনা করেন মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুরী। সোমবার বাসখান্দির সংলগ্ন গোবিন্দপুর মাদ্রাসায় এক সাংবাদিক সম্মেলন ডেকে তথ্য সহ অভিন্ন দেওয়ানি বিধির তীব্র সমালোচনা করেন তিনি। বহু ধর্মাবলম্বী মানুষের বাসস্থান, সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী হিন্দু ধর্মের মানুষ, ইসলাম ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, জৈন ধর্মাবলম্বী, শিখ ধর্মাবলম্বী, সঙ্গে পাহাড়ি ট্রাইবেল মানুষেরও বসবাস। হিন্দু ধর্মের একটা পার্সোনাল ল আছে, ইসলাম ধর্মাবলম্বীদের একটা পার্সোনাল ল আছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা পার্সোনাল ল আছে, জৈন ধর্মাবলম্বীদের একটা পার্সোনাল ল আছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা পার্সোনাল ল আছে, শিখ ধর্মাবলম্বীদের একটা পার্সোনাল ল আছে। ভারতবর্ষের সাংবিধানিক অধিকার যার যার ধর্মের পার্সোনাল ল মেনে চলতে পারবে। এবং ভারতবর্ষ একটা আধ্যাত্মিক দেশ, যুগ যুগ ধরিয়া বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একে অন্যের সহযোগিতা সাহায্যকারী হিসাবে আমরা বসবাস করতেছি। এখানে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি আইন চালু হলে হিন্দু ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে, ইসলাম ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ধর্মাবলম্বীদের পার্সোনাল লতে আঘাত পড়বে। এটা আমরা সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, শান্তিকামী সমাজ আমরা সেটা মানিয়ে নিতে পারি না। অভিন্ন দেওয়ানি আইন চালু না করে যার যার ধর্মের পরিধির ভিতরে থেকে ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, দেশাত্মবোধ আমাদের দেশকে সকল ধর্মাবলম্বী মিলেমিশে বিশ্ব সমক্ষে একটা সুপার পাওয়ার হিসাবে আমরা দেখতে চাই। এইভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে কোন সময় উচ্ছেদ, কোন সময় এনআরসির হেনস্থা, কোন সময় আরো বিভিন্ন লাইনে তার কাজীর পদ বিলুপ্তি ইত্যাদি হেনস্থা না করে আমি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আপনি সেটাও বিবেচনা করতে পারেন। গোপন তথ্যের ভিত্তিতে ধলাই থানার অধীনে জয়ধনপুর এলাকায় পুলিশ ও আসাম রাইফেলসের এক যৌথ অভিযান চালিয়ে বাহারুল ইসলাম নামের এক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই অভিযানে 10টি সাবানের কেস থেকে 126 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এদিকে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ধলাই থানার জয়ধনপুর গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির একটি গোডাউনে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে 150 বস্তা বার্মিজ সুপারি জব্দ করা হয়। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন।
ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন দাবিতে সোমবার উধারবন্দে বিক্ষোভ প্রদর্শন করলেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। এদিন বেলা 11:30টায় স্থানীয় আইসিডিএস কার্যালয়ের বাইরে সমবেত হয়ে তাদের দাবি পূরণের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। সিটুর অনুমোদিত আসাম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের স্থানীয় শাখার পক্ষে এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন পিঙ্কি দুবে, অঞ্জনা ধর, দেবারতী ধর, সঙ্গীতা শর্মা সহ অন্যান্যরা। এই সেবাগুলো আমরা প্রেগনেন্সি লইয়া লইয়া গিয়ে আমরা ওয়ার্কাররা গিয়ে এই সেবাগুলো প্রদান করছো, তার পরিবর্তে সরকারে আমরা কি দে মাসে যে ধর্নাটা শুরু করছিলাম অক্টোবর কি 2023 অক্টোবরের আগে থেকে যে ধর্নাটা শুরু করছিলাম আমরা মানে আসিল যে আমরা সম্মানিকের পরিবর্তে আমরা মজুরি দেওয়া হইতো, আমরা সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হইতো। আমরা যদি মজুরি প্রদান না করা হয় তে আমরা সাম্মানিকটা 13,000 টাকা করিয়া ধার্য করা হইতো। তো এইগুলা মিনি যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে এগুলারে মানে মেইন সেন্টার করা হইতো। তারপর যারা পেনশনে গেছে তারারই এককালীন যে সাহায্যটা এটা দেওয়া হইতো। তো এটা ডিরেক্টর স্যারে আমরা যে সময় আমরা ধর্না চলে তখন ডিরেক্টর স্যারে আমরা যে নেতৃত্ব স্থানীয় আছেন তারারে ডাকছেন, ডাকিয়া বৈঠক করছেন, করিয়া তাই হয়েছেন ঠিক আছে এইগুলা আমরা মানব, 3-4টা যে আছে আমরা দাবি এটা মানব। কিন্তু দেখা গেছে পরবর্তীকালে আমরা এই দাবিগুলা কোনোটাই মানা হয়েছে না, এমনকি বাজেটেও আমাদের কোনো ধরনের কোনো কিছু মানা হয়েছে না। এর লিগে আমরা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে গুয়াহাটি ধর্না শুরু হয়েছে, আর আমরা এখানে শুরু করছি 15 তারিখ থেকে আমরা যে কার্যালয় আছে অফিস কার্যালয়ে আমরা ধর্নাটা শুরু করছি। আমরা যদি এই দাবি পূরণ করা না হয় আমরা অনির্দিষ্টকালের লেগে এই ধর্নাটা যাইমু। আর যে ধর্নাটা আমরা আগেও দিছি পোষণ টেকার অন করতাম না, আমরা কোনো ধরনের কোনো কাজ করতাম না। তো আজকে এর লিগাই এখানে সব জমা হয়েছে, এইটা 15 তারিখ থেকে আমরা এখানে চলতে থাকবো ধর্নাটা। সোমবার শিলচর রামনগর আইএসবিটিতে কাছাড় জেলার প্রশাসন ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রীয় শারীরিক দিব্যাঙ্গন প্রতিষ্ঠান সামাজিক ন্যায় ক্ষমতার বিভাগ ভারত সরকার আয়োজিত দিব্যাঙ্গ মূল্যায়ন শিবির আয়োজন করা হয়। এদিন দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে প্রায় 50 জনের অধিক বিশেষভাবে সক্ষম লোকেরা অংশগ্রহণ করেন। বিগত 3 বছর থেকে দিব্যাঙ্গ লোকেরা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি। তারা এই দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে অংশগ্রহণ করেন। দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে উপস্থিত ছিলেন এডিসি খালেদা সুলতানা, অঙ্কিতা পুরকায়স্থ, ইন্দ্র বিজয় সিং, মোহিত গুপ্তা, শঙ্কর দাস সহ বিভাগীয় আধিকারিক। এই যেটা স্ক্রিনিং সেশন এখানে আমরা আইএসবিটিতে আয়োজন করা হচ্ছে, এটার মেইন আমরা দিল্লি থেকে টিম এখানে এসেছে, ইনস্টিটিউট অফ পারসনস উইথ ফিজিক্যাল ডিসএবিলিটিস। আপনারা শুধু অত দূর থেকে দিল্লি থেকে এখানে আসছেন আপনারা স্ক্রিনিংয়ের জন্য, আর ওই স্ক্রিনিংটা ইটস এ পার্ট অফ যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে ওই স্কিমগুলোর বেনিফিট করার লোকে আপনারা স্ক্রিনিং করতে লাগবে। স্ক্রিনিং কারো হতে পারে কানে শুনে না, অন্য কারো মানে পাও না, বা কারো ব্লাইন্ড, বা অন্য যারা একটু আগে বলা হচ্ছে যে মেন্টাল রিটার্ডনেস বা অটিজম, ওইরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। আমরা এটা যতবারই আমরা একটু মানে এটা পাবলিসিটি করা হয়েছিল নিউজ পেপার, সার্কুলার ব্লক ডেভেলপমেন্ট অফিস, বাট জানি না আরো বোধ মানুষ একটু পরে আসবো। যারা এখানে আছেন আমি সবাইকে আমার একটা অ্যাপিল থাকবো, আপনারা যদি আরো কোনো এরকম মানুষ আপনারা জানা থাকে, আপনারা নলেজে আছে, প্লিজ কল দেম আপ, আপনারা ফোন করেন। আজকে 5টা পর্যন্ত এটা থাকবো স্ক্রিনিং সেশন, তারা যদি এখানে আসতে পারে দে উইল গেট দ্য বেনিফিটস অফ গভর্নমেন্ট স্কিম। আমি আর বিশেষ বলবো না, আমার এখানে সক্ষম এনজিও আছে, এরা খুব কষ্ট করে বিভিন্ন প্রান্তে যায় জেলার, আর এখান থেকে আপনার করা হয়, তারপরে যেগুলো স্কিম আমরা থাকে আমরা এগুলো আপনাদের দেওয়া হয়। কথাটা হলো যে একটু আগে যেরকম দেখানি হচ্ছে যে মেন্টাল ইলনেস এন্ড মেন্টাল রিটার্ডেডনেস মানে দুটো অন্য জিনিস। আপনারা যখন কার্ডগুলো পান, আপনার পাওয়ার পরে আর যদি কোনো
মানুষ আপনার পায় না। সবসময় এনজিও আমরা মেহেরপুরে আছে, এখানে আপনারা যেতে পারেন, ইয়া দেখে নিচ্ছে আমার কার্ডে মানে আমার কার্ডটা ওকে কিনা না, ঠিক আছে কিনা না, একবার আপনারা চেক করে নেন। যদি এরকম বিসঙ্গতি থাকে, একটু আগে যেরকম বলা হচ্ছে আপনারা এটা সবসময় এনজিওর এখানে যান। আমার মিঠুন আছে, হি ইজ ভেরি অ্যাক্টিভ। আপনারা কার্ডে এরকম প্রবলেম থাকলে উই উইল টেক অ্যাকশন ফ্রম আওয়ার এন্ড। লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং দ্য ইএনটি ক্লিনিকের যৌথ উদ্যোগে সোমবার শিলচর লোচন বৈরাগী রোডে অনুষ্ঠিত হল প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা শিবির। সহযোগিতায় ছিল লিও ক্লাব অফ শিলচর গ্রেটার। প্রতিবন্ধী শিশুদের মধ্যে যারা বিশেষভাবে সক্ষম, মূলত তাদের জন্যই এই শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট এবং শিশুদের অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। অনুষ্ঠানে বিশিষ্ট শিশু অস্থি ও শৈল চিকিৎসক ডক্টর সুকল্যাণ দে, গুয়াহাটি থেকে আগত স্পিচ থেরাপি প্যাথোলজিস্ট ডক্টর মানসী শর্মা রোগীদের চিকিৎসা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। ডক্টরকে দেখাচ্ছিলাম, তো বলছিল এখন তো মেডিকেশন কিছু নেই, শুধু অর্থোপেডিক ফিজিওথেরাপিস্ট চেন্নাই ইয়ে করেছিলাম 5 মান্থসের জন্য, রাশমি গোয়েল। And I'm a pediatric audiologist and a cochlear implant audiologist. So I'm really grateful to the Lions Club Greater Silchar and Leo Club Greater Silchar and the ENT Clinic here at Silchar for organizing this camp to create awareness among parents and also for their children who are having speech and hearing disabilities. So a genuine request to all the parents who feel that the child is not responding to sounds and they're not speaking age appropriately, to immediately consult an ENT surgeon or an audiologist, get the child's hearing test done as soon as possible, preferably before 3 years of age, so that we can start the treatment as soon as possible and give them a better and a normal life. নমস্কার, আমি ডক্টর সুকল্যাণ দে। আমি শিশু অস্থি শল্য চিকিৎসক, মানে আমি বাচ্চাদের বিকলাঙ্গ এটা দেখি। আর আজকে আমরা খুবই ভাগ্যবান যে লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার আর লিও ক্লাব অফ শিলচর গ্রেটার আর দ্য ইএনটি ক্লিনিকের সৌজন্যে আমরা বিশেষভাবে সক্ষম বাচ্চাদের শিশুদের আমরা একটা পরীক্ষা শিবির আর ট্রিটমেন্ট শিবির করতাম পারলাম এখানে। তো আমরা এই ক্যাম্পটার আইডিয়া হলো যে যারা এরকম ধরনের ব্যাধিগ্রস্ত, যারা একটু অসুবিধা হয় হাঁটা চলা করতে, বা যারা কোনো বিকলাঙ্গতা থাকে, যারা হাত পা এগুলো একটু বাঁকা থাকে, তারা যাতে আমরা ট্রিটমেন্ট করিয়া আমরা মূল স্রোতের মধ্যে নিয়ে আসতাম পারি সোসাইটির। আর অনেকে আছে ধরুন আর্থিক রূপে সক্ষম নাই বা কোনো সামাজিক বাধার লেগে তারা এখানে আইয়া ট্রিটমেন্ট নিতে পারে না, তো তারা লেগে আমরা কীটা করলাম এই ক্যাম্পটা রাখছি যাতে আমরা অগ্রসরিয়া তারা আলিঙ্গন করে আনতাম পারি আর যাতে তারা ট্রিটমেন্টের সুযোগটা আমরা দিতাম পারি। আমরা আশা করলাম যে মানুষের এটারে ভালো রেসপন্স পাইবা আর আমরা সঙ্গে সহযোগিতা করি এটারে আরও সক্ষম সাকসেসফুল। আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা ও পরিবেশ পর্ষদের উদ্যোগে এবং সমগ্র শিক্ষা ও সময়ের পৃষ্ঠপোষকতায় আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র রাজাবাজার ও রাজাবাজার শিক্ষাখণ্ডের ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় বিজ্ঞান অভিযান ও রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ শীর্ষক এই প্রতিযোগিতা মূলত অনুষ্ঠানে HBDS এমই স্কুলে সোমবার অনুষ্ঠিত হয়। এতে ওই শিক্ষাখণ্ডের নবম থেকে দ্বাদশ শ্রেণীর 10টি বিভিন্ন প্রকল্প তৈরি করে প্রতিযোগিতায় যোগদান করেন। প্রতিযোগিতা শেষ হবার পর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। উপেক্ষিত বরাক পুস্তকের উন্মোচন হলো সোমবার।
এদিন বিকেলে মধ্যশহর সাংস্কৃতিক সভাকক্ষে বিশিষ্ট জনেদের সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে পুস্তকের উন্মোচন পর্ব সম্পন্ন হয়। উপেক্ষিত বরাকের উত্তরণের পথের তথ্যাদি তুলে ধরে পুস্তকটি লেখা বিডিএফ সুপ্রিমো প্রদীপ দত্ত রায়ের সভায় উপস্থিতিদের মধ্যে ছিলেন সাংবাদিক অরিজিৎ আদিত্য, কবি সাংবাদিক অতীন দাস, আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল, সাধন পুরকায়স্থ প্রমুখ। এই বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে, বিশেষ করে বরাক উপত্যকার বাঙালি যারা আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, আমি সেই সব মানুষের সমস্যাগুলো কিছু লেখার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং তার নাম দিয়েছি উপেক্ষিত বরাক। তাই আমি বরাকবাসীকে অনুরোধ করব, এই বইটা যদি আপনারা অনুধাবন করতে পারেন, পড়তে পারেন, তাহলে আমার লেখাটা সার্থক হবে। আমি বরাকবাসীকে অভিনন্দন জানাচ্ছি। বইয়ের মধ্যে আমাদের ছাত্র যুব সমাজ যে কেন আন্দোলন বিমুখ, বরাকের রাস্তাঘাটের সমস্যা, বরাকের যে আরও জ্বলন্ত সমস্যাগুলি, বিভিন্ন ধরনের সমস্যা, সব সমস্যাগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রথম এই বই লিখেছি এবং এই ব্যাপারে আমি যে সংবাদপত্রে সাহায্য পেয়েছি সেটা বার্তালিপি পত্রিকার পক্ষ থেকে ওনার সম্পাদক যে অরিজিৎ আদিত্য, উনি আমাকে সাহায্য করেছেন। বিকাশ চক্রবর্তী সাংবাদিক, উনি আমার বইটা লেখার ব্যাপারে সাহায্য করেছেন, তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। না, আমি তো ছাত্র জীবনেও 10 বছর আন্দোলন করেছি। আমি সবসময় বরাকের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাই আমি ভেবেছি যে কলমের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের কাছে যদি সমস্যাটা উপলব্ধি করানো যায়, সেটা হলে আমার একটু সার্থকতা হবে। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে ৪র্থতম রাকেশ রঞ্জন দেব মেমোরিয়াল প্রাইজ মানি ইন্টার ক্লাব ভলিবল টুর্নামেন্ট বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্পন্সর রঞ্জিত দেব প্রমুখ। এই ভলিবল প্রতিযোগিতা আগামীকাল সকাল ৯টায় সুভাষনগরের অগ্রণী ক্লাব মাঠে উদ্বোধন হয়েই মূল খেলা শুরু হয়ে যাবে। ইন্টার ক্লাব টুর্নামেন্টটা অগ্রণী মাঠেই করব। একদিনেই আমরা শেষ করার চেষ্টা করব। 2টা কোর্টে খেলা হবে, ফাইনাল প্রাইজ ডিস্ট্রিবিউশনও কালকে হবে। চ্যাম্পিয়নদেরকে আমরা ৭,০০০ টাকা সঙ্গে ট্রফি দেব। রানার্স আপ টিমকে ৫,০০০ টাকা সঙ্গে ট্রফি, আর বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টকে ২,৫০০ টাকা দেব। আর আমরা আজকেও আমাদের ইন্টার ভলিবল হলো গ্রামীণ, সেখান থেকে আমরা একটা সিলেকশন করেছি। আর কালকেও আমাদের এখান থেকেও সিলেকশন করবো জুনিয়র টিম। টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই আমরা ওই সিলেক্টেড জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে একটা ক্যাম্প করব। সেই ক্যাম্প করেই সেখান থেকে সিলেকশন করে আমরা স্টেট লেভেলে জুনিয়র টুর্নামেন্টে দল বানাবো। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।